ইগনু রিজিওনাল সেন্টার কলকাতা থেকে সবাইকে জানাই অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়াশোনা করব সেই বিষয়টা আমাদের কাছে খুবই উল্লেখযোগ্য এবং খুবই প্রয়োজনীয়, যা আমাদের নিত্যদিন ঘটে থাকে, আমাদের চোখের সামনে ঘটে থাকে। আমরা সর্বদাই সবসময় আমাদের চোখের সামনে ঘটতে দেখি, কিন্তু যা আমরা মাথায় নিই না। আমাদের বাড়ির একটি সন্তান সে কিভাবে বড় হচ্ছে, তার বড় হওয়া, তার আমাদের বাড়ির পরিবেশের বাইরে সে কিভাবে বড় হচ্ছে, এখানে অনেকগুলো পরিবেশকে তাকে পেতে হচ্ছে। প্রথমত বাবা মার কাছে সে জন্ম নিয়ে বড় হচ্ছে, বা বড় হওয়ার সময় অন্য কারোর কাছেই বড় হতে পারে। বিভিন্ন রকমের বাবা মা থাকেন, বিভিন্ন বাবা মার বিভিন্ন রকমের ব্যবহার থাকে, পরিবার বিভিন্ন রকমের। আমাদের কোনো পরিবার একই রকমের হতে পারে না। সারা বিশ্বে যদি আমরা এখন 800 কোটির উপরে মানুষ ধরি, যদি পাঁচ জনের একটা পরিবারকে ধরা হয়, তাহলে এই 800 কোটির 5 দিয়ে ভাগ করলে আমরা কতগুলো পরিবার পাচ্ছি সেটা আমরা বুঝতে পারছি, প্রায় 160 কোটি পরিবার। তো এই এত পরিবারের প্রত্যেকটাকে আমরা যদি দেখতে যাই, প্রত্যেকটা পরিবার এক এক রকমের তাদের সোশিও ইকোনমিক বা আর্থসামাজিক পরিস্থিতি। বিভিন্ন আর্থসামাজিক পরিস্থিতিতে পরিবার বিভিন্ন রকমের হয়ে থাকেন। এই ব্যাপারগুলো নিয়ে আমি কথা বলছি। আমি সলিল কুমার দত্ত, একটি কলেজে এমএড পড়াই। এছাড়াও আমার বিভিন্ন গবেষণা কর্ম শিক্ষা বিজ্ঞানকে কেন্দ্র করে, শিশু মনস্তত্ত্বকে কেন্দ্র করে, এছাড়া আমাদের বিভিন্ন রকমের মানসিক স্বাস্থ্যকে কেন্দ্র করে আমি বিভিন্ন গবেষণা করে থাকি। আমাদের আজকের পাঠ্যক্রমে আমরা যে ইউনিট 9 টপিক 17 MES 013 থেকে আমরা পড়ব, তার যে ইউনিট 9 দ্য লার্নিং এনভায়রনমেন্ট, হোম অ্যান্ড কমিউনিটি, এই পোর্শনটা যখন আমরা পড়তে যাব, যে শিক্ষার পরিবেশ, আমরা পরিবেশ শিক্ষা নিয়ে নানা রকম কথা শুনে থাকি, কিন্তু শিক্ষার পরিবেশ এই ব্যাপারটা আমাদের চোখের সামনে ঘটে, কিন্তু আমরা না ঠিক সেইভাবে দেখে উঠতে পারি না। খুব মজার জিনিস এটা, আমাদের চোখের সামনে যা ঘটে আমরা সেগুলোকে খুব, ইংরেজিতে যখন বলি আমরা ইগনোর করে যাই। আসলে ইগনোর করে যাওয়াটা একটা শিশু মানসিকতায়, তার যে শিশু মনস্তত্ত্ব, সে যে বড় হচ্ছে, সমাজের একটা সঠিক মানুষ হিসেবে পরিগণিত হবে, সেই জায়গাটাকে আমরা সঠিকভাবে দেখেই উঠতে পারি না। আর এই দেখে উঠতে পারি না বলেই আমাদের বাড়িরই সন্তানরা কেউ হয়ে ওঠে ভীষণ একটা ভালো ছেলে, আবার কেউ হয়ে ওঠে সমাজের একটা অসামাজিক জীব। আসলে এই যে এই সমাজের একটা ভীষণ ভালো ছেলে বা একটা দারুণ সামাজিক সন্তান আমরা তৈরি করি, এটার পেছনে যে জিনিসটা থাকে সেটাতেও একটা পরিবার। আবার আমরা যখন পরিবারের বাইরে বেরিয়ে নানা অংশ দেখি, সেটার সঙ্গেও যুক্ত থাকে আমাদের সন্তানের বড় হওয়া। আমরা কেমন বাবা মার পরিচিতি দিয়ে আমাদের সন্তানের কাছে, আজকের পাঠ্যক্রমে কিন্তু আমরা সেটাই দেখার চেষ্টা করব। এই যে পাঠ্যক্রম, এটা আমাদের সচরাচর ঘটে থাকে, সচরাচর আমাদের চোখের সামনেই ঘটে, কিন্তু আমরা এটাকে প্রায় চোখের সামনে থেকে এড়িয়ে যাই। ভীষণ ভালো একটা অংশ, যে অংশটা আমাদের চোখ খুলে দিতে পারে। আমরা খুব সাধারণভাবে যে জায়গাটাকে দেখার চেষ্টা করব, আমাদের এই সিলেবাসে যে অংশটা আছে, আমাদের এই পাঠ্যক্রমে আমরা যে অংশটাকে পাবো, তার যদি পার্ট ধরে আমরা দেখার চেষ্টা করি, এটার আমি একটা সূচনা অংশ বললাম যে কিভাবে আমাদের সমাজ, আমাদের পরিবারের সন্তান কিভাবে বড় হয়, সেই সন্তান বড় হয়ে একটা দেশের নাগরিক কিভাবে তৈরি হয়, এবং তার পড়াশুনো, তার নিজের পছন্দ, তার অপছন্দ, তার বাবা মার পছন্দ অপছন্দকে মানিয়ে নেওয়া, প্রতিদিনকার চলার পথে তার বাকিদের সাথে মানিয়ে নেওয়া, বন্ধু বান্ধব, মাস্টার মশাই, রাস্তার মানুষের সাথে কথা বলা, সবকিছুর সাথে কিন্তু আমাদের এই আজকের পাঠ পরিক্রমার মধ্যে থাকছে। আমরা যদি এই পাঠ পরিক্রমাটাতে দেখি, তাহলে আমাদের কয়েকটা ভাগ আছে। এই যে ইউনিট 9 আমরা কয়েকটা ভাগ দেখতে পাবো। যেমন আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্যটা আমাদের কি থাকতে পারে, আমরা কয়েকটা উদ্দেশ্য ভাগ করে নিতে পারি। সেই উদ্দেশ্যগুলোর মধ্যে প্রথম যে উদ্দেশ্যটা, সেটা হচ্ছে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, আমরা বুঝবো যে আসলে ঘরের মধ্যে শিক্ষা, আমরা বই না পড়ে ঘরের মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন রকম শিক্ষা প্রতি মুহূর্তে নিয়ে চলেছে। আচ্ছা, একবার আমরা ভেবে দেখি তো, আমরা যখন ছোট ছিলাম,
মা বাবার কাছে জন্ম নিয়েছি, মায়ের গর্ভে জন্ম নেওয়ার পর ধীরে 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 আমার কিছু পরিবর্তন হয়েছে। আমার শারীরিক পরিবর্তন হচ্ছে, শারীরিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানসিক পরিবর্তন হচ্ছে। আমি রং চিনতে শিখলাম, মা বাবাকে চিনতে শিখলাম, ধীরে ধীরে আমার কাছে যারা আসছেন তাদেরকে চিনতে শিখলাম, তাদের যে ব্যবহার, তাদের যে রুচি, সেগুলো ধীরে ধীরে চিনতে শিখলাম। কিন্তু এই চিনতে শেখার মাঝখানে প্রচুর না, এত না, এত না, সেই নায়ের মাঝখানেই আমরা কিন্তু বুঝতে পারি কোনটা কোমল না, কোনটা কঠিন না। এই কোমল না মানে আমার এটা চলে যেতে পারে, কঠিন না মানে আমি এটা আর করলে বিপদে পড়তে পারি। এটা কিন্তু আমরা শিখে যাই, এবং এই শিখে যাওয়ার ব্যাপারটা প্রায় 2.5 বছরের মধ্যেই আমাদের মধ্যে ধীরে ধীরে আসতে থাকে। আমি সেই পার্টটাতে যাব না। আমাদের যে বৃদ্ধি এবং বিকাশের জন্য যে অংশগুলো আছে সেটা আমরা অন্য অন্য অংশে পড়েছি বা পড়বো, আমাদের পড়া হয়ে যাবে। কিন্তু এই অংশে আমরা দেখবো আমরা বড় হচ্ছি, আমরা বাড়িতে বড় হচ্ছি। বাড়িতে বড় হওয়ার পর আমরা ধীরে ধীরে স্কুলে যাব। স্কুলে যাওয়ার পথে আমাদের বন্ধু বান্ধব জুটবে, সেই বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলা, তাদের সঙ্গে নানা মতের শেয়ারিং বা ভাগাভাগি করে নেওয়া, বলা, শোনা, মেনে নেওয়া, না মেনে নেওয়া, সবকিছু এর মধ্যে চলে আসছে। তার মানে আমরা আমাদের যে বিষয়, আমাদের শিক্ষার যে অভিজ্ঞতার বিষয়, শিক্ষার অভিজ্ঞতার বিষয়টাকে আমাদের মনে করা বা আমাদের বুঝে নেওয়া। তারপরে হচ্ছে কি, আমরা আইডেন্টিফাই টাইপস অফ হোম এনভায়রনমেন্ট এন্ড দেয়ার ইনফ্লুয়েন্স ইন লার্নিং। আমাদের ঘরের যে পরিবেশ, শিক্ষার যে পরিবেশ, শিক্ষার পরিবেশটাকে পরিচয় করা, এবং তারপরে সেটার সঙ্গে আমাদের যে প্রবৃত্তিগুলো তৈরি হবে সেই প্রবৃত্তিগুলোকে শেখা। তারপরে সেই প্রবৃত্তিগুলো আসে কিভাবে না, আমাদের বিভিন্ন বড়দের কাছ থেকে। প্রথম যেটা বাবা মা, আজকে তো নিউক্লিয়ার ফ্যামিলি, মানে অনুপরিবার, অনুপরিবারে বাবা মাই হচ্ছেন প্রথম রোল মডেল। কিন্তু বাবা মাকে আমরা রোল মডেল হিসেবে যখন দেখতে যাই, আমাদের কাছে অনেক ব্যাপার চলে আসে। সেই ব্যাপারগুলোর মধ্যে আমরা দেখব একটার পর একটা অংশ, যেখানে আমাদের আসলে পড়াশুনো করার জায়গাগুলোকে এবং একটা সঠিক মানুষ হিসেবে, একটা দেশের সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য আমরা কি করব, আমাদের কেমন হওয়া উচিত, সেই জায়গাগুলোকে তুলে ধরা। আসলে একটা নিরাপদ ধনাত্মক শিক্ষা ব্যবস্থার পরিবেশ, এইটা একটা ছাত্রছাত্রীকে যেমন স্কুল দিয়ে থাকেন, তার অনেক আগে বাড়িতে আমরা দিয়ে থাকি। এই বাড়িতে দিতে গিয়ে আমাদের যে যে অংশগুলো আসে, সেটাই আমরা আমাদের উদ্দেশ্যের মধ্যে পাবো। আমরা তৃতীয় উদ্দেশ্যের মধ্যে কি পাবো না, বাড়ির যে পরিবেশ, বাড়ির পরিবেশের সঙ্গে শিক্ষা কতটা যুক্ত হতে পারে, সেই অংশটাকে দেখার। একটু যেন মনে হলো বুঝতে না পারার জায়গাটা তৈরি হচ্ছে। বাড়ির পরিবেশের মধ্যে শিক্ষাটা কেমন ভাবে আসে, এইটা কিভাবে বুঝবো? আমরা প্রত্যেকেই হয়তো কেউ বাবা মা হয়েছি, কেউ বাবা মা হব, আবার আমাদের প্রত্যেকেরই বাবা মা আছেন। সবাই কোনো না কোনো ভাবে বাবা মার কাছে মানুষ হয়েছি। কেউ হয়তো বাবা মাকে পেয়েছি ভীষণ কম, তারা ব্যস্ত মানুষ, তারা অন্য কারো হাতে আমাদেরকে মানুষ করার চেষ্টা করেছেন। আবার কেউ বাবা মাকে এত বেশি পেয়েছে যে তারা বাবা মাকে সবসময়ই কাছে পেতে চায়। আবার কেউ বাবা মাকে পেয়েছে কিন্তু একটা নির্দিষ্ট সময়, বেশি সময় পায়নি। আবার কেউ বাবা মাকে নির্দিষ্ট সময় পেয়েছে, তারপরে আবার হঠাৎ করে নির্দিষ্ট সময় পায়নি। মানে কাজের প্রয়োজনে বাবা মাকে বিভিন্নভাবে সরতে হচ্ছে। আসলে কি, এখান থেকেই কিন্তু আমাদের বাবা মার বা প্যারেন্টিং যে ব্যাপারটা, সেই ব্যবহারিক দিকটাকে আমরা কিন্তু দেখতে পাবো। সেই ব্যবহারিক দিকটা থেকেই কিন্তু আমাদের নির্দিষ্ট পথটা শুরু হবে, এবং সেই জায়গাটাই আমরা দেখতে পাবো। তারপরের পার্টটা আসছে যে আমাদের যে সমস্ত গৃহ পরিবেশে পড়াশুনোর জায়গাগুলো তৈরি হয়, সেগুলোকে বিভিন্ন রকম গৃহ পরিবেশের অংশগুলোকে আমরা বিশ্লেষণ করব, এবং ঠিক শেষের আগে আমরা দেখার চেষ্টা করব যে শুধু গৃহ পরিবেশ নয়, একটা বাড়ি, তার আশেপাশে অনেক বাড়ি, অনেক বাড়ির আশেপাশে আরো অনেক বাড়ি, তার একটা নিজস্ব পরিবেশ, যেটাকে আমরা কমিউনিটি বা একটা এলাকার একটা নির্দিষ্ট পরিবেশ দেখার চেষ্টা করি। বাড়ির পরিবেশের বাইরে যে এলাকার পরিবেশ, সেই এলাকার পরিবেশকে সেখানকার মানুষজন, তাদের সাথে মানিয়ে নেওয়া, তাদের সাথে যে শিক্ষা দীক্ষার জায়গাগুলো তৈরি হয়,
সেখান থেকে যে শিক্ষা পায় সেটাকে আমরা দেখার চেষ্টা করব, এবং সব শেষের দিকে আমরা দেখার চেষ্টা করব যে কতটা আমাদের শিশু শিক্ষা ব্যবস্থা থেকে বড়দের উপরে এই কমিউনিটি বা সম্প্রদায় বা এলাকার প্রভাব পড়ে। যেমন বাড়ির প্রভাব পড়ে, ঠিক সেই রকম কতটা এলাকার প্রভাব পড়ে। আমাদের এই যে আজকের অবজেক্টিভগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, এটাকে পুরোটাকে ধরে রাখার জন্য যে দিকটাকে আমরা দেখতে পাই, সেই দিকটাকে ধরার জন্য আমাদের এই ইগনুর যে নিজস্ব স্টাডি মেটেরিয়াল, সেই নিজস্ব স্টাডি মেটেরিয়ালে খুব সুন্দরভাবে প্রতিটা দিককে তুলে ধরা হয়েছে। আমরা যদি ইগনু স্টাডি মেটেরিয়ালটাকে ঠিকভাবে ফলো করে যায়, ঠিকভাবে অনুসরণ করে যায়, তাহলে কিন্তু আমাদের বাইরের খুব একটা পড়াশোনা করার দরকার পড়বে না। হ্যাঁ, অবশ্যই আরো বেশি জানার জন্য আরো বেশি পড়ার দরকার। আমরা সেই জন্য প্রচুর রেফারেন্স আমাদের এই পাওয়ার পয়েন্টে আমরা দিয়ে রেখেছি, প্রচুর রেফারেন্স আছে, সেই রেফারেন্স গুলোকে আমরা ব্যবহার করতে পারি। এখানে আমরা প্রথমেই যেটা বলার চেষ্টা করছি যে একটা নিরাপদ শিক্ষার পরিবেশ স্কুলে অথবা বাড়িতে কেমন হওয়া উচিত, তার জন্য আমাদের কি ভাবে এগোনো উচিত, সেই জায়গাটা প্রথমে দেখার চেষ্টা করা হবে। তারপরে দেখা হবে বাড়িতে আমরা স্কুলটাকে অন্যভাবে পড়াশোনা করব, কিন্তু দেখার চেষ্টা করব স্কুলে বাড়ির পরিবেশটাকে, এবং সেই বাড়ির পরিবেশে আমাদের শারীরিক মানসিক এর যে সঠিকভাবে বেড়ে ওঠার যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলোকে আমাদেরকে কতটা আগামী দিনে সঠিক মানুষ হিসেবে পরিগণিত করবে, সেই অংশটাকে দেখা হবে। তারপরে আমরা দেখব কি না, আমরা কেমন বাবা মা। খুব মজার জিনিস না, আমরা কেমন বাবা মা, এই প্রশ্নটা কিন্তু খুব কঠিন প্রশ্ন, খুব কঠিন প্রশ্ন। সত্যি বলতে কি, আমরা যে বাবা মার কাছে মানুষ হয়েছি, তিনি কি আদর্শ বাবা মা? এই প্রশ্নটার উত্তর একমাত্র সেই সন্তানই দিতে পারবেন যে সন্তান বড় হয়েছেন এবং বড় হওয়ার পর তিনি বাবা মাকে তার নির্দিষ্ট দেখার ভঙ্গিতে দেখছেন। এটা ধরা খুব মুশকিল যে আসলে সঠিক বাবা মা কোনটা। সঠিক বাবা মা কি খুব রাগী বাবা মা? সঠিক বাবা মা যে বাবা মা একটা পান থেকে চুল খসে গেলে যে বাবা মা ভয়ঙ্কর রেগে ওঠেন? নাকি সঠিক বাবা মা আমি যা করব সেটাকেই সুযোগ দিয়ে দেবেন? নাকি সঠিক বাবা মা আমি যেটা করব সেটা যৌক্তিকতার সঙ্গে আমাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন? নাকি সঠিক বাবা মা আমার দিকে তাকিয়েই দেখেন না? আসলে এই যে সঠিক বাবা মার এই জায়গাটা আমাকে কেমন মানুষ তৈরি করবে, সেটা প্রথম থেকেই কিন্তু আমার ভিত্তি তৈরি হয়। একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন সেই বাড়িটা কোথায় তৈরি হবে তার মাটিটা ইঞ্জিনিয়ার দেখেন, ইঞ্জিনিয়ার কৌশলবিদ তারা মাটিটাকে দেখে তারপরে বাড়িটা কত উঁচু বাড়ি করা যেতে পারে এবং সেই বাড়ির ভিত কত নিচ থেকে তুলতে হতে পারে, এই পুরো সম্পর্কটাকে একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে এসে তারপরে তারা একটা ব্লুপ্রিন্ট বা পরিকল্পনা করেন এবং সেই পরিকল্পনাটাকে বাস্তবে রূপায়িত করে আজকের বাড়িঘর তৈরি। ঠিক একইভাবে আমাদের একটি মানুষকে তৈরি করতে গেলে বাবা মাকে কিন্তু সেই শিক্ষিত ইঞ্জিনিয়ার বা শিক্ষিত কৌশলবিদের পরিকল্পনাটা নিতে হয়। সেই জন্য একটা বিবাহ, সন্তান আসা, এটা পুরোপুরি একটা প্ল্যানিং হওয়া উচিত। সেই প্ল্যানিং করেই তারপর তারা তারপর তাদের এগিয়ে চলা উচিত। এবং তা না হলে আমাদের কোথাও না কোথাও একটা সংঘাত তৈরি হয়, যে সংঘাতের সব থেকে প্রথম শিকার হয়ে ওঠেন আমাদেরই সন্তান। এবং সেই সন্তানকে মানুষ করার জায়গায় তখন আমরা আমাদেরকে অনেক সময় নিজেদের খেয়েই হারিয়ে ফেলি, এবং খেয়ে হারিয়ে ফেলার যা ফলাফল হয়ে ওঠে, সেই ফলাফলটা আমরা সঠিক একটা মানুষকে, সমাজকে উপহার দিতে পারি না। তাহলে তারপরের পাঠে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে একটি বাচ্চা তার শারীরিক, মানসিক এবং সব থেকে বড় জিনিস যেটা কালচারাল বা সাংস্কৃতিক দিকটা কেমন ভাবে তার বড় হচ্ছে। কারণ আমরা শারীরিক আর মানসিকভাবে বড় হয়ে উঠতে থাকলে হয় না, সাংস্কৃতিক দিকটারও ভীষণ প্রয়োজন আছে। সাংস্কৃতিক দিকে আমাদের অনেকগুলো পার্ট আছে, আমরা যখন ওই অংশে এসে পৌঁছবো, যদিও সময় ভীষণই কম সময়ের মধ্যে আমাদেরকে অনেক কিছু জিনিস জেনে নিতে হবে, আমরা একটু অ্যাটেন্টিভলি, আমরা একটু খুব মনোযোগ দিয়ে যদি শোনার চেষ্টা করি, আমি জিনিসগুলোকে খুব সংক্ষিপ্ত জায়গায় সঠিকভাবে পরিবেশন করার একটা চেষ্টা করছি। তারপরের পার্টে আমরা আসবো যেটা, তার পরের অংশে
সেখানে আমরা কমিউনিটিতে বা আমাদের এলাকার মানুষের সঙ্গে আমরা যদি এইভাবে ভাগাভাগি করি, আমাদের এলাকার মানুষের সঙ্গে যেখানে আমি বড় হচ্ছি, যেখানে আমার সন্তান বড় হচ্ছে, সেখানে সে কেমন ভাবে বড় হচ্ছে, এলাকার মানুষের সাথে তার মেলামেশার জায়গাটা কেমন হচ্ছে, সেখান থেকে সে কি শিখছে, সেই শেখার জায়গাটা থেকে সে কতটা নিজেকে আদর্শ একটা মানুষ হিসেবে পরিগণিত করতে পারবে বা আগামী দিনের একটা সুসন্তান হিসেবে, দেশের একটা সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে, সেই অংশটা আমাদের কাছে পরিষ্কার হবে। এবং তারপর তার এই যে স্কুল, কলেজ, শিক্ষার জায়গা, বিভিন্ন যে অংশ আছে, সেখানে সে কি করে নিজেকে কেমন ভাবে তার কোনটা অ্যাকসেপ্ট বা গ্রহণযোগ্যতা আসবে, কোনটাকে সে রিজেক্ট করবে বা ফেলে দেবে বা নেবে না, এই জায়গাটা তৈরি করার জন্য তার যে মানসিক প্রস্তুতিটা তৈরি হবে, যেটা বাড়ি থেকে তৈরি হয়ে এসেছে, তারপর সমাজের বিভিন্ন ঘাত প্রতিঘাতে আরো নতুন করে তাকে তৈরি করবে, সেই অংশগুলোকে আমাদের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠছে। আর সবশেষে আমরা দেখব যে আরো কিছু অংশ আছে। আমাদের সংস্কৃতির একটা বড় উপাদান হচ্ছে আমাদের সংরক্ষিত অংশ। সেই সংরক্ষিত অংশগুলো কি? ইতিহাসের বহু পুরনো অংশ, অনেক সময় প্রাগ ঐতিহাসিক জিনিসও আমাদেরকে অনেক আলোড়িত করে। আমরা হরপ্পা মহেঞ্জোদারো সংস্কৃতির কথা বলি, যেখানে আমরা ইতিহাস খুঁজে পাই কিন্তু ইতিহাসকে পাঠোদ্ধার করতে পারি না। তারও আগে আমরা প্রাগ ইতিহাসের দিকে যেতে পারি, যেখানে ইতিহাস খুঁজে পাই কিন্তু তার কোনো বিশ্লেষণ করতে গেলে আমাদেরকে দেখতে হয় বিভিন্ন কাল নির্ণয় পদ্ধতির মাধ্যমে। তারপর তার কিছু মেটেরিয়াল বা বস্তুতান্ত্রিক সংস্কৃতি দিয়ে আমাদের বিশ্লেষণ করতে হয়, কারণ সেই সময়টাকে আমরা দেখতে পাই না, সেই সময়টাকে আমাদের রিকনস্ট্রাক্ট বা পুনর্নির্মাণ করতে হয়। আর ইতিহাসটাকে আমরা দেখতে পাই কারণ ইতিহাসটা লেখা আছে, যেটা আমরা পুনর্নির্মাণ করি, কিন্তু লিখিত অংশ থেকে আমরা পুনর্নির্মাণ করতে পারি অনেক সহজভাবে। আর সেই লিখিত অংশ থেকে আমরা যখন বিভিন্ন মন্দির, মসজিদ, গির্জা, বিভিন্ন অংশ যার এখনো কখনো ভগ্নাবশেষ কিংবা পুরো সম্পূর্ণরূপে বিরাজমান, এরকম বহু অংশকে আমরা দেখি, তখন সেখান থেকে সংস্কৃতির নিদর্শন আমাদের মাথার মধ্যে আসে, আমরা সেগুলো দেখতে পাই। তাহলে আমাদের এই আজকের যে পাঠ পরিক্রমা, সেই পাঠ পরিক্রমার মধ্যে এই এতগুলো জিনিস সন্নিবেশিত আছে। এটা আসলে অনেকটা সময় ধরে যদি আমরা আলোচনা করতে পারি তাহলেও বোধহয় শেষ করা যায় না, কারণ একটা জীবন এর মধ্যে পুরোটা জড়িত আছে। একটা জীবন তো 1 ঘন্টায় আমরা আলোচনা করে নিতে পারি না, 3 ঘন্টায় সিনেমা দেখিয়ে দেওয়া যায়, কিন্তু একটা জীবনকে 1 ঘন্টায় কখনো আলোচনা করা যায় না। তবু আমরা যথেষ্ট চেষ্টা করব এর মধ্যে আসার। তাহলে আমরা কি করব? আমাদের যেটা দেখার সেটা হচ্ছে যে বাড়ি আমাদের প্রথম শিক্ষার জায়গা। বাড়ি আমাদের প্রথম শিক্ষার জায়গা, সেটাকে আমরা কিভাবে দেখব? না, আমরা বাড়ির যে পরিবেশ, সেই বাড়ির পরিবেশে আমরা কেমনভাবে বড় হচ্ছি, আমাদের মন, মনন, শারীরিক গঠন এবং আমাদের প্রতিটা মনস্তাত্ত্বিক পরিবর্তন, তার সাথে বাড়ির মানুষদের ওঠা বসা, কথা বলা সবকিছু জড়িত থাকে। খুব ছোটবেলা যখন আমরা প্রথম জন্মগ্রহণ করে বাড়ির হসপিটালে জন্মালাম, বাড়িতে এলাম, কাউকেই চিনি না, কিন্তু ধীরে ধীরে আমি মাকে চিনব। তিনি আমার সব থেকে কাছে থাকেন, মাকে চিনব। মায়ের আওয়াজ, মায়ের কথা বলা, মায়ের স্পর্শ আমরা চিনতে পারি। তারপর আরো কাছে যিনি থাকেন, তিনি মা হতে পারেন, ঠাকুমা, বাবা হতে পারেন, ঠাকুমা হতে পারেন, বা আরো যিনি পরিচারক আমাদেরকে পরিচালনা করার জন্য থাকেন, তিনিও হতে পারেন। কিন্তু সব থেকে বেশি চেনার জায়গা তৈরি হয় মাকে। এবং মায়ের আচরণ, বাবার আচরণ, বাড়ির বাকি সবার আচরণ ধীরে 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 আমি রপ্ত করতে থাকি। এবং তারপর যেই আমি আরেকটু বড় হই, বড় হওয়ার সাথে সাথে প্রত্যেকটা সন্তান বাড়ির পরিবেশের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, এবং তারপর তার নিজের মনের মধ্যে কিছু প্রশ্ন আসে, সেই প্রশ্নের সঠিক উত্তর না আসলে তার মনের মধ্যে তৈরি হয়ে যায় নানা কনফ্লিক্ট, নানা প্রশ্ন এবং নানা প্রশ্নের সংঘাত। সেই সংঘাতগুলোকে নিয়ে সে কিন্তু ধীরে 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 বড় হতে থাকে। সেই সংঘাতগুলো কখনো সে জিজ্ঞাসা করে জেনে নেয়, কিংবা বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ সময়ে সে জিজ্ঞাসা করার চেষ্টা করে না। সে বাবা মা এবং বাড়ির সবার আচরণের মধ্য থেকে খুঁজে নেওয়ার চেষ্টা করে, এবং এখানেই হয়ে ওঠে সব থেকে বড় সমস্যার জায়গা। আমরা যারা বাবা মা, আমাদের সন্তান যখন বড় হন, বা প্রত্যেকটা প্যারেন্টিং হওয়ার সময় প্রত্যেকটা বাবা মা যখন তাদের সন্তানকে বড় করেন, তাদের আচরণগুলো এমনই হওয়া উচিত যেখান থেকে সে একটি বাচ্চা, একটি সন্তান যখন মানুষ হয়,
সে তার প্রতিটা মুহূর্তকে সে তুলে তুলে ধরতে পারে এবং মেলাতে পারে। সে একটা মডেল হিসেবে বা একটা অনুপ্রেরণার অনুপ্রেরণার উদাহরণ হিসেবে তার বাবা মা হতে পারে। এই অনুপ্রেরণার উদাহরণ এমনই হওয়া উচিত যেখানে সঠিকভাবে তার বিশ্লেষণ সে করতে পারবে নিজে নিজেই। এই যে বিশ্লেষণ সে করবে, এই বিশ্লেষণটার জন্য তার কোনো প্রশ্ন হয়তো থাকবে না, কিন্তু সে উত্তরগুলো করবে। তার প্রশ্নের ভেতর মনের মধ্যে যে প্রশ্ন থাকবে, সেই মনের মধ্যে প্রশ্ন থেকে তার যে সমস্ত ডিসকমফোর্ট বা যে সমস্ত অস্বস্তিকর জিনিসগুলো থাকবে সেটাকে কাটিয়ে তোলার। এই কাটিয়ে তোলার জন্য সে কিন্তু সবসময়ের জন্য চেষ্টা করবে বাড়ির লোকজন কি করছেন, বিশেষত বাবা মা। বাবা মা কি করছেন, বাবা মার কেমন আচরণ, বাবা মার আচরণ থেকেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবে এবং সেখান থেকেই সে কিন্তু তার নিজস্ব স্কিলগুলোকে ডেভেলপ করার চেষ্টা করবে বা তার নিজস্ব যে সমস্ত চিন্তা ভাবনার যে কৌশলগুলো সেগুলো সে কিন্তু নিজেকে ডেভেলপ করার চেষ্টা করবে। আমরা এখানে অনেকগুলো দিক দেখতে পাবো। অনেকগুলো দিকের মধ্যে দেখবো অ্যাডভার্স এক্সপিরিয়েন্স, ব্যাকগ্রাউন্ড নলেজ বা খুব খারাপ রকমের অভিজ্ঞতা, তারপর পেছনের দিকে বা যা পরপর পরপর বড় হওয়ার পেছনে যে যে জ্ঞান, তারপরে বিভিন্ন রকম জিনিস শোনা, তারপরে বাড়িতে বড় হওয়ার জন্য যে তার পরিবেশ, চেনা পরিচিতি, সবাইকে চেনা, কেমন ভাবে চেনা, তারপর কেমন করে সুস্বাস্থ্য ভালো থাকা যায় সেটা দেখা, তারপরে প্রাথমিক ভাষা, নিরাপত্তা, ঘুম, সামাজিক ব্যবহার, আর্থসামাজিক অংশগুলো দেখা, বিভিন্ন পরিস্থিতিকে অবজারভেশন করা বা দেখে নেওয়া, তারপর তার আবেগ, আবেগ থেকে তার যে পরিচিতি পরপর পরপর এগিয়ে যাওয়া, তারপর তার নিজস্ব অংশগুলোকে পরিচিতির জায়গায় নিয়ে আসা, তারপরে তার যে সমস্ত চিন্তাভাবনার জায়গাগুলো উঠছে সেটাকে দেখা, তারপর সামাজিক যে সচেতনতার জায়গা এবং সম্পর্ক জায়গাগুলো তৈরি করা, সেখান থেকে নতুন কোনো দিক বা একই পথে চলা, সেখান থেকে কি কোনো বিপদের জায়গা সে খুঁজে পায়, সে মনোযোগের জায়গাগুলোকে কি ঠিক রাখতে পারে। এই করতে করতে সে কিন্তু একটা তার বোধের জায়গা তৈরি করে এবং সেখান থেকে সে তার নিজের কাজের জায়গা, নিজের বোঝার জায়গা, তার যে সামাজিক মনস্তত্ত্ব সেটাকে তৈরি করা এবং তারপর সেটাকে তার সমাজের সঙ্গে নিজেকে মিলিয়ে নেওয়া, প্রত্যেকের সঙ্গে কিভাবে কমিউনিকেশন করবে বা কথাবার্তার জায়গা, কিংবা কেমন করে কারোর সঙ্গে আমরা যদি দেখা যায় বহু বাচ্চা আছে যারা কেমন করে শুরু করবে কথা সেটাই খুঁজে পায় না, অথচ সেই ছেলে দেখা যাবে আইআইটি পড়ছে, কিন্তু কেমন করে কারোর সাথে কথা শুরু করবে সেটা সে খুঁজে পায় না। তারপরে তার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা থেকে সে নতুন কিছু সৃষ্টি করতে পারছে কিনা এবং সে নতুন কিছু ভাবতে পারছে কিনা, তার যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো উত্তর পাচ্ছে কিনা এবং তার মনস্তত্ত্বের একটা জায়গাকে তৈরি করতে পারছে কিনা, আমরা এই হুইলটার মাধ্যমে সেটা দেখার চেষ্টা করলাম এবং এটাই কিন্তু আমাদের একটা বোধের জায়গা তৈরি করে এবং সেখান থেকেই আমরা যেমন ক্লাসরুমকে বোঝার চেষ্টা করি, ঠিক সেই রকম বোঝার চেষ্টা করি আমাদের বাড়িকে। এবারে আমরা চলে আসি আমাদের যে যখন আমাদের উন্নতির জায়গাগুলো পর আমাদের যে আমরা বৃদ্ধি আর বিকাশের যে জায়গাগুলো দেখার চেষ্টা করি, আমাদের কাছে এখানে একটা খুব ক্লিয়ার বা পরিষ্কার একটা ধারণা থাকা উচিত যে বৃদ্ধি আর বিকাশ কিন্তু এক নয়। অনেকে শারীরিকভাবে অনেক বড় হয়ে ওঠেন, কিন্তু তার মানসিক বিকাশটা নানাভাবে কম থাকতে পারে। হয় তার নিজস্ব কোনো একটা জন্মগত অসুখ আছে, কিংবা তার সামাজিকভাবে বড় হয়ে ওঠার সময় কোথাও না কোথাও একটা সমস্যার জায়গা তৈরি হয়েছে, যেখান থেকে সে কিন্তু নিজেকে একটা সঠিক সম্পূর্ণ মানুষ হিসেবে প্রকাশ করতে পারছে না। সেই জন্য শিক্ষার পরিবেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি এখানে যে তার যে সেন্সরি মোটর যে অংশটা বা তার যে মস্তিষ্ক বিকাশের সাথে সাথে শারীরিক বিকাশ, এটাকে মানিয়ে নিয়ে পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার যে চেষ্টাটা করে, সেটা একটা ক্লাসরুম সেটিং বা একটা শ্রেণীকক্ষ যেরকম
গুরুত্বপূর্ণ ঠিক সেই রকম কোন বাড়িতে বসে, কোন ঘরে বসে সে পড়াশুনো করছে, সেই ঘরটার পরিস্থিতি কিরকম সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঘরটার আলো বাতাস ঠিকঠাক নেই, ঘরটা বদ্ধ, ঘরটার সঙ্গে কারো যোগাযোগ নেই, একটা হ্যাঁ সেটা হতে পারে এসি ঘর, এয়ার কন্ডিশন বা শীতাতপ নিয়ন্ত্রিত একটা ঘর, কিন্তু সে কারোর সঙ্গে সেরকম সম্পর্ক তৈরি করতে পারছে না, তার কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়ার লোক নেই, সেই ঘরটা কিন্তু তার কাছে বিষাক্ত হয়ে উঠতে পারে। আবার একটা খোলামেলা ঘর, সবার সঙ্গে কথা বলা যায়, পড়াশোনা করার সময় একটা শান্ত পরিবেশ পায়, সেটা কিন্তু তাকে দারুণ একটা জায়গা দিতে পারে। এবং তার ক্লাসে বা শ্রেণীকক্ষে যে সমস্ত ব্যবহার সে পায়, সেই ব্যবহারগুলোর সঙ্গে বাড়ির ব্যবহারের মেলন মিলিয়ে নেওয়ার জায়গায় যদি সে নিজেকে ঠিকঠাক মিলিয়ে না নিতে পারে, তার মনের মধ্যে যে প্রশ্নগুলো আসে সেগুলোকে নিয়েও কিন্তু অনেক বড় প্রশ্নের জায়গা তৈরি হয়ে ওঠে। আমরা যদি আমাদের সন্তানদের বা একটা শিশু উন্নতি হওয়ার যে জায়গা, সেই জায়গাটাকে যদি দেখার চেষ্টা করি, একেবারে প্রথম দিকে, জীবনের প্রথম দিকে শিক্ষা কি ধরনের ছাপ পড়ে, ছাপ ফেলে, সেটা যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে এখানে আমরা দেখব যে একটি বাচ্চা আমাদের প্রথম দিকেই দেখতে হবে সে ঠিকঠাক শুনতে পাচ্ছে কিনা, সে ঠিকঠাক শোনে তো। সেজন্যই আমরা খুব ছোট বাচ্চাকে বিভিন্ন রকম ফুসকি মেরে বা কোনো রকম ছোট ছোট আওয়াজ দিয়ে তাকে দেখার চেষ্টা করি, কোনো শব্দ করে দেখার চেষ্টা করি সে এই শব্দে বিচলিত হচ্ছে কিনা। যদি বিচলিত না হয় তাহলে কিন্তু আমাদের এই বাচ্চাটাকে নিয়ে ধীরে ধীরে ভাববার জায়গা আছে এবং শিশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার দরকার আছে। আমরা ওই পার্টগুলো আলাদাভাবে পড়বো, আমাদের সেই পড়ার ইনক্লুসিভের পার্ট আলাদা আছে, সেখানে আমরা পড়াশোনা করব। কিন্তু তবু প্যারেন্টিং এর জায়গায় এটা কিন্তু দেখার দরকার। আমি এখানে ধরে নিলাম যে আমাদের এই যে সন্তানগুলোকে নিয়ে আমরা ভাবছি, এরা মোটামুটি সাধারণের ভাষায় স্বাভাবিক। সাধারণের ভাষায় স্বাভাবিক কেন বললাম, সেটাও ওই পার্টগুলোতে আছে। আমরা কে স্বাভাবিক কে অস্বাভাবিক সেটা নিয়ে অনেক বিস্তর প্রশ্নের জায়গা আছে। তবু আমরা তর্কের খাতিরে ধরে নিলাম একটা স্বাভাবিক বাচ্চা স্বাভাবিকভাবে বড় হচ্ছে। তার তো নিজের ইচ্ছে আছে, তার নিজের ইচ্ছেতে সে কিছু করতে চায়, আমরা না বলি। প্যারেন্টিং এর সিস্টেমই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে না বলে তাকে নিরুৎসাহিত করা। এই নিরুৎসাহিত হওয়ার ফলে সে কোনটাতে এগ্রেসিভ হয়ে উঠবে বা কোনটাতে ও নিজেকে কঠিনভাবে দৃঢ় করে রাখবে, আবার কোনটাতে ও নমনীয় হয়ে উঠবে, এটা কিন্তু খুব দেখার জায়গা আছে। এই জায়গাগুলোকে যখন আমরা দেখতে যাব, তখন কিন্তু আমরা দেখব ও ভাষাগতভাবে কতটা নিজেকে উন্নত করছে। ল্যাঙ্গুয়েজ স্কিল বা ভাষার যোগ্যতা, ভাষার ক্ষমতা, এটা কিন্তু একটা বিশেষ প্রয়োজন। এই জায়গাটা যখন তার উন্নতি হচ্ছে, তারপরে চলে আসছে যেটা আমরা এই মুহূর্তে স্লাইডে দেখছি, কগনিটিভ কোডস বা কগনিটিভ স্কিলস। এই কগনিটিভ বা বোধ শক্তিটাকে তার উন্নত করে নেওয়ার একটা জায়গা। বোধ শক্তি যখন উন্নতির জায়গাটাকে আসছে, তারপরে আসবে তার সামাজিক, এবং সামাজিকের সঙ্গে সঙ্গে আমরা যেগুলোকে মোরাল ভ্যালুস বলি। মোরাল ভ্যালুস মানে আমাদের নীতিবোধের জায়গাগুলো। নীতিবোধের জায়গাগুলো কি আমরা সব ঠিকঠাক করতে পারি? নীতিবোধের জায়গাগুলো কি আমরা সব মিলিয়ে নিতে পারি? আমরা যে নীতিবোধের কথা যখন শিশুকে শেখাই, সেই শিশু যখন বাস্তব জীবনে নীতির জায়গায় দেখে অনেক কিছু মেলাতে পারে না, তখন সেই প্রশ্নের উত্তর কি আমরা সঠিকভাবে দিতে পারি? সেটা কিভাবে সে নিরসন করবে, সেটা সঠিকভাবে কিভাবে সমাধান করবে, এই জায়গাগুলো কিন্তু একটা শিশুর কাছে অনেক প্রশ্নের জায়গা তৈরি হয়ে যায়। তখনই কিন্তু তার যে সেন্সরি মোটর রিয়াকশন, কগনিটিভ গোল থেকে সেন্সরি মোটর রিয়াকশনের জায়গাগুলো থেকে তার কিন্তু ডিজায়ারেবল বিহেভিয়ার বা তার যে ইচ্ছার যে প্রতিচ্ছবিগুলো, ইচ্ছার প্রতিচ্ছবিতে তার যে ব্যবহার, সেই ব্যবহারের দিকগুলো কিন্তু ফুটে ওঠার জায়গায় চলে আসে। সে আদৌ কোনো জিনিস নিতে পারবে? সে কি নিতে পারছে? যে জিনিসটা নিতে পারছে সেটা কি তার কাছে গ্রহণযোগ্য? সেই গ্রহণযোগ্যতা কি তাকে সঠিক পথে পরিচালিত করছে, নাকি সঠিক পথে পরিচালিত হওয়ার জায়গায় গিয়ে তাকে কোথাও একটা থেমে যেতে হচ্ছে? এখানে কি তার ঋণাত্মক চিন্তাভাবনা কোনোভাবে তার মাথার মধ্যে আসছে? ধনাত্মক চিন্তাভাবনা থেকে সে কি বেরিয়ে যাচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর সে কিভাবে পাবে? এটা কিন্তু একমাত্র পরিবার, সমাজ, এর মধ্য থেকেই কিন্তু সে পেয়ে থাকে। এবারে যেটা আসছে, আমি একটু আগেই বলছিলাম সাইকোমোটর, মনস্তত্ত্ব এবং মস্তিষ্কের সঙ্গে মিলিয়ে আমাদের এই যে আমি কথা বলছি, আমার হাত পা নড়ছে, আমার মাথা নড়ছে, এই ব্যাপারটার সঙ্গে প্রতিটা বাচ্চারই কিন্তু
সে যখন বড় হতে থাকে তখন তার একটা সাইকোমোটর রিঅ্যাকশনের জায়গা তৈরি হয়ে যায়, যেটার সাথে সামাজিক সম্পর্কের একটা বড় জায়গা চলে আসে, যেখানে পরিবেশ একটা পরিবেশ যেমন ক্লাসরুম একটা বড় জায়গা, সেরকম আমাদের গৃহ পরিবেশ, ঘরের মধ্যে যে পরিবেশ, সেই পরিবেশটাও একটা ভীষণ বড় জায়গা নেয়, যেখানে তার চরিত্রগুলো বাবা মা থেকে শুরু করে অন্যান্য যত পারিবারিক লোকজন আছেন, এমনকি বাড়ির যিনি সব রকম বিভিন্ন কাজে সহযোগিতা করেন, হয়তো তিনি আমাদের কাছ থেকে, বাবা মার কাছ থেকে পয়সা নিয়েই কাজটা করেন, কিন্তু তার আন্তরিকতা কোথাও ঘাটতি যদি থাকে, তখন কিন্তু ওই শিশু নানাভাবে আঘাত পেতে পারে। এই জায়গাগুলো থেকেই কিন্তু তার সাইকোমোটর যে গোলস বা তার চিন্তার সঙ্গে যে ব্যবহারিক জায়গাগুলো, তার যে লক্ষ্য, সেই লক্ষ্যতে কোথাও না কোথাও সমস্যা হয়। সেটা যেমন স্কুলের ক্ষেত্রে এই সমস্যাগুলো তৈরি হয়ে থাকে, ঠিক একইভাবে আমাদের ঘরের মধ্যেও কিন্তু সেই সমস্যা তৈরির একটা জায়গা আসে, এবং সেটা আমরা কিভাবে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, সেই জায়গাটাকে দেখার জন্য আমাদের যেটা দরকার হয়, সেটা হোম এনভায়রনমেন্ট বা বাড়ির যে পরিবেশ, সেটা কি ধরনের হয় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। বাড়ির পরিবেশ কিরকম? যে কাউকে আমরা জিজ্ঞেস করলে বলবো বাড়ি মানে ওই তো বাবা মা, কিছু খাবার দাবার, একটা রান্নাঘর, একটা বাথরুম কিংবা দুটো বাথরুম থাকতে পারে, একটা অ্যাটাচ বাথ থাকতে পারে। কেউ বহু মাল্টি স্টোরি বহুতল বাড়িতে থাকেন, কেউ নিজস্ব বাড়িতে থাকেন, কেউ আবার ভাড়া বাড়িতে থাকেন। কিন্তু বাড়ি মানে তার একটা স্ট্রাকচার এরকমই হয়, বা একটা গঠন এরকমই হয়, একটা বা দুটো শোয়ার ঘর, একটা খাবার রুম, একটা খাবার ঘর, একটা খাবার রান্নাঘর, আর আমাদের ওয়াশরুম বা আমাদের টয়লেট ইত্যাদি ইত্যাদির জন্য আরেকটা ঘর। যারা আরেকটু বড় ঘর নিয়ে থাকেন, তাদের 3টে শোয়ার ঘর হতে পারে, এরকম। আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু আরো ছোট হতে পারে, একটি মাত্র শোয়ার ঘর এবং একটি মাত্র বসার ঘর, একটি মাত্র সবকিছু, সেখানেই কিন্তু বাবা মা এবং দুটো সন্তান বা একটা সন্তান মানুষ হন। অনেক সময় বাবা মাও থাকেন ওই একটি ঘরের মধ্যে। কাজেই তার যে লক্ষ্যগুলো, সেই লক্ষ্যগুলো কিন্তু তার বাড়ির বিভিন্ন রকমের যে একটা সন্তানকে বড় করার যে পদ্ধতি হয়, সেখান থেকেই কিন্তু তৈরি হতে থাকে। এবং এখানেই চলে আসে, আমরা হতে পারে বাড়ি ছোট হতে পারে, সেই একটা কথা আছে না, নীল ছোট হয় হোক ক্ষতি নেই, আকাশ তো বড়। এই যে জায়গাটা, আমরা মানসিকতার দিক থেকে যদি বড় নিজেদেরকে করে নেওয়ার চেষ্টা করতে পারি, তাহলে কিন্তু আমাদের সন্তান, আমাদের যে শিশুকে বড় করার চেষ্টা করব, সেই শিশু কিন্তু, বা আমাদের যে স্টুডেন্ট বা ছাত্রছাত্রীকে বড় করার চেষ্টা করব, সেটা ক্লাসরুম এনভায়রনমেন্ট থেকে বাড়ির এনভায়রনমেন্টে। আমার সন্তান, আমার বাড়ির সন্তান, সেও তো একটা কোনো স্কুলের স্টুডেন্ট বা কোনো স্কুলের ছাত্র, তাকেও বড় করার সেই পদ্ধতিগুলো একই রকম হয়। আমরা যখন দেখি যে বাবা মা বা প্যারেন্টিং স্টাইল এবং বাবা মার সন্তান পালনের পদ্ধতি, এখানে কিন্তু অনেকগুলো বিভিন্ন রকম পদ্ধতি চলে আসে। আমি খুব শুরুর দিকেই বলার চেষ্টা করছিলাম, একটা রাগী বাবা মা নাও হতে পারেন, খুব ডিসিসিভ বাবা মা। আমি যেটা বলেছি তোমাকে এটা করতে হবে, তুমি যদি না করো তাহলে কিন্তু এটা পাবে না, ওটা পাবে না, এরকম নানা রকমের ব্যাপার। কিংবা এমন হতে পারে 2-4 ঘাও পড়ে যেতে পারে, মারামারি হতে পারে। বাবা ধুঁধে অফিসার, অনেক উচ্চ পর্যায়ে চাকরি বাকরি করেন, কিংবা বড় ব্যবসায়ী, তার সময় কম, তিনি বাড়ি এসে পৌঁছানোর সাথে সাথে সবাই তটস্থ থাকেন, বাবা যা বলছে সবাই মেনে নিচ্ছে, কারো কোনো প্রতিবাদের জায়গা নেই। কিন্তু একটু শিশু বড় হচ্ছে, তার মনে যে সমস্ত প্রশ্ন, বাবার কাছ থেকে জানার ইচ্ছে, সে তার কোনো অংশ পূরণ করার চেষ্টা করছে না। আমরা এই বিভিন্ন রকমের গৃহস্থালীর পরিবেশ, এইটা বোঝার জন্য এখানে কয়েকটা কেস স্টাডি আমাদের সিলেবাসে দেওয়া আছে। সেই কেস স্টাডিগুলো এরকম যে, যদি প্রথম কেস স্টাডিটা বা প্রথম একটা গল্প আমরা যদি এরকম শুনি, এখানে যেটা বলা আছে, রাজা তার ঘরে এসে পৌঁছায়। রাজা একটি নাম, তার বাবা মা কাছে সে সবসময় একটা কেমন যেন ভয়ে ভয়ে জুজু হয়ে থাকে। মা সবসময় বলেন, এই তোর বাবা আসলে কিন্তু এটা মেনে নেবেন না, ওটা মেনে নেবেন না। বাবা এসে পৌঁছানোর সাথে সাথে সবাই যেন কেমন তটস্থ হয়ে থাকে। তারপর বাবা যেটা বললেন সেটা সবাই মেনে নিল। সেটা ভুল বা ঠিক, এটা যাচাই করার ক্ষমতা কারো নেই, কারণ বাবা যা বলবেন সেটা তাকে সবাইকে মেনে নিতে হবে।
বাবা অর্থনৈতিক সাহায্য করেন সবাইকে, বাবা পরিবার চালান, বাবা নিজে একজন উচ্চপদস্থ মানুষ, বাবা নিজে একজন বিশাল রোজগারি, বাবা নিজে একজন ডিসিশিভ মানুষ, বা নিজে নির্ধারণ করে নেন যা বলবো সেটা সবাইকে মানতে হবে, এটাই সবার জন্য ভালো। কিন্তু একটি শিশু যে বড় হচ্ছে তার কাছে সব ভালো নাও হতে পারে। অনেক ভুরি ভুরি উদাহরণ আছে আমাদের জীবনে। বড় হওয়ার সময় আমরাও বহু বহু আমাদের বন্ধু বান্ধবকে দেখেছি যারা বাবা মার কাছ থেকে এই ধরনের আচরণ পেয়েছে। আমরা এই ধরনের বাবা মাদেরকে বলে থাকি অথরিটেরিয়ান প্যারেন্টিং, বা বলা যেতে পারে যে যা বলবেন সেটাই মেনে নেওয়ার জন্য তৈরি থাকতে হবে বাচ্চাদেরকে। সেই ধরনের বাবা মা মানে তারা নিজেরা যা মনে করেন সেটাই ঠিক। তারপরে আমরা আরেকটা নতুন কেস স্টাডি করতে পারি, আরেকটা নতুন গল্প আমরা দেখতে পারি, আমরা এগুলোকে নিয়ে বিশ্লেষণ করব। সেই গল্পটা কিরকম না, অমল একটি বাচ্চা যে যা চায়, তার বাবা মা ভালো রোজগারে, বাবা মা ভালো রোজগার করেন, কোনো সমস্যা নেই, সে যখন যেটা চায় সবই মিটে যায়, তার চাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। আমরা আগেরটাতে দেখছিলাম, আগের যেখানে অথরিটেরিয়ান বা একেবারে চাপিয়ে দেওয়ার বাবা মা, তার কাছে কিন্তু তার চাওয়া পাওয়ার কোনো জায়গা নেই। সে যা চাইবে সেটা, তার বাবা যা ডিসিশন নেবেন সেটাই, তার বাবা যা স্থিরীকৃত করবেন সেটাই হবে। আর এখানে এ যা চাইছে বাবা মা এসব নিয়ে কোনো প্রশ্ন করেন না, পারমিশন, সবকিছু সবকিছু দিয়ে দেওয়া হচ্ছে। আজকে টাকা লাগবে দিয়ে দিচ্ছে, মানে একটু বড় হয়েছে, অ্যাডোলেসেন্স পিরিয়ড পর্যন্ত তো অনেক রকমের অনেক পরিবর্তন হয় আমাদের। সেই পরিবর্তনের মাঝখানে ও যা চাইছে সব পেয়ে যাচ্ছে। এখানে না আমাদের খুব ছোটবেলায় সেই মাসির কান কেটে দেওয়ার একটা গল্প আছে, আমরা এটা আসবো বিশ্লেষণ করার সময় আসবো, যে এই ধরনের পারমিশিভ ব্যাপারগুলোতে আমাদের কতটা ক্ষতি হতে পারে বা কতটা ভালো হতে পারে। তারপরে বা বাবা মা আরো খুব ইন্টারেস্টিং। এই বাবা মা এরা বেশ হাসি খুশি বাবা মা, এদের রাগ নেই, কোনো দুঃখকে এরা দুঃখ হিসেবে দেখেন না। তারা, এখানে রঘুর কথা বলা হচ্ছে, রঘু আর লক্ষ্মী, এরা খুব সুন্দর নিজেদের মধ্যে ব্যবহার করেন এবং এদের সন্তানকে যখন যেটা প্রয়োজন সেটা যৌক্তিকতা বুঝিয়ে তারপরে সেটা দেওয়া হয়, এবং সেই বাচ্চা কিন্তু তার মতো করে সে এটাকে গ্রহণ করার চেষ্টা করে। এভাবে আমরা যদি তিনটে পরিবারকে দেখি, আপাতত তিনটে পরিবারের বিভিন্ন রকম, কখনোই পরিবারে একটা বা দুটো বা তিনটে করে মডেল করে দেওয়া যায় না, কিন্তু আমরা গড় হিসেবে সব থেকে বেশি যে পরিবারগুলোকে আমরা দেখে থাকি এই তিন ধরনের পরিবারকে আমরা দেখে থাকি, যে কারণে আমাদের এটাকে দেখানোর চেষ্টা করা হয়েছে। এবং আমরা এই ধরনের পরিবারকে যখন নিয়ে এগোতে থাকি তখন আমরা দেখব যে প্রথম যে পরিবার যেখানে অথরিটেরিয়ানের কথা বলা হয়েছে, আমরা রাজার কথা বলছি, সেখানে যে বাবা, সেখানে বাবা যা বলবেন সেটা মেনে নিতে হবে, ভুল ঠিক বলে কোনো জায়গা তার কাছে নেই। তিনি প্রতিটা জিনিসকে তিনি মেনে নেওয়ার জায়গায় চলে যাচ্ছেন, মানিয়ে দেওয়ার জায়গায় চলে যাচ্ছেন। এবং এইটা যখন সব থেকে বড় সমস্যা হয়ে ওঠে যখন একটি বাচ্চা বয়ঃসন্ধিকালে এসে পৌঁছায়। বয়ঃসন্ধিকালে এসে এই ধরনের বাবা মাদেরকে বাচ্চারা অনেক সময় সহ্য করতে পারে না, তারা প্রতিবাদ করে ওঠে, তারা তীব্র প্রতিবাদ করে, এমনকি তারা অ্যাডজাস্ট করতে পারে না, এবং তারা সবসময় একটা গণতান্ত্রিক বাবা মা বা সামঞ্জস্য সুলভ আচরণ করার বাবা মার কথা ভাবতে থাকে, এবং তখন তারা অন্য কারোর সঙ্গে নিজেকে মেলানোর চেষ্টা করে, কম্পেয়ার করার চেষ্টা করে, তুলনামূলক আলোচনা করার চেষ্টা করে। তারপর যখন মেলাতে পারে না তখন কিন্তু তাদের মনের মধ্যে নানা রকম দোলাচল শুরু হয়ে যায়। সেই দোলাচল থেকে কিন্তু অনেক রকম নেগেটিভ ইম্প্যাক্ট বা ঋণাত্মক চিন্তাভাবনার জায়গা তৈরি হয়, এবং আমরা এই ঋণাত্মক চিন্তাভাবনার জায়গা থেকে যখন সাইকোলজিক্যাল এডুকেশনাল সাইকোলজি পার্টগুলো পড়া হয় বা শিক্ষা মনস্তত্ত্ব, সেখানে কিন্তু এই জিনিসগুলো নিয়ে আলোচনার অনেক বিস্তর পরিবেশ আছে, এবং সেখানে হয়তো আলোচনাও হয়েছে, আপনারা সেই আলোচনা নানাভাবে শুনে থাকবেন। আমরা তারপরের যে বাবা মাকে দেখছি, সেকেন্ড বাবা মা যাকে পারমিশিভ বলা হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চারা তাদের মতো করে বড় হচ্ছে। আমি এখানে কি বললাম, তাদের মতো করে বড় হচ্ছে। বাচ্চা একটা, তার কোনো গাইডেন্স নেই, সে যেটা ভাবে সেটা ঠিক। ঠিক বা ভুল এই ব্যাপারটা তো থাকতে হবে, যার মধ্যে রেশনালিটি বা যৌক্তিকতা থাকবে না
সে কিন্তু আগামী দিনের জন্য মোটেই সুনাগরিক হওয়ার জায়গা থাকবে না। তার কাছে মনে হবে সে যেটা চাইবে সেটাই হবে, এবং সে বড় হয়ে সেইভাবেই তার আচরণের জায়গাটা রাখবে। এবং তারপর সে যদি দেখা গেল লেখাপড়াতে ভালো, এমন একটা জায়গায় সে পৌঁছলো যেখানে কিন্তু তার চাওয়া পাওয়া যদি সে মেলাতে না পারে, তখনই কিন্তু তার মনের মধ্যে সংঘাত শুরু হবে। সেটা শুরুই হয়ে যায় একেবারে অ্যাডোলেসেন্স পিরিয়ড থেকে, যখন সে যা চাইছে তাই পেয়ে যাচ্ছে। সেই পরিস্থিতিতে বাইরে বেরিয়ে সমাজের সঙ্গে যা চাইছে সেটা পাচ্ছে না, তখনই কিন্তু তার মনের মধ্যে সংঘাত শুরু হয়। আর এই সংঘাত থেকেই কিন্তু তৈরি হয়ে যায় নতুন একটা মনস্তত্ত্বের, যে মনস্তত্ত্ব থেকে তার আগামী দিনের পথ চলার ক্ষেত্রে বিপদের কারণ হয়ে উঠতে পারে। এবং আমরা সেই জায়গাগুলোকেও এই এই আলোচনার জায়গায় আনলাম, যেখানে আমরা দেখতে পাবো যে এই পারমিসিভ বাবা মা কিন্তু আসলে বাচ্চাকে সব সুযোগ দিয়ে বাচ্চার ভালো কতটা করছেন তার থেকে অনেক বেশি একটি সন্তানের ক্ষতির দিকে নিয়ে যাচ্ছেন। আমি বলছিলাম না, একটা গল্প বলবো, সেই আমাদের বহু পুরনো একটা কথা আছে। একটি মাসির বাড়িতে একটি বাচ্চা বড় হচ্ছে। সেই মাসি যেহেতু বোনের ছেলে, তাকে কোনোভাবে কোনো কিছুতে বাধা দেয় না। তারপরে একদিন বাচ্চাটা বড় হলো, বড় হয়ে সমাজের একটা মানুষ হিসেবে পরিগণিত হয়ে যখন সে ভীষণ অন্যায় কাজ করছে, তারপর সেই অন্যায় কাজের জন্য আইনি আশ্রয়ে তাকে চলে যেতে হচ্ছে আমাদের দেশের আইনের নিয়মে কোথাও একটা বদ্ধ ঘরে। তখন সে দেখা করতে চেয়েছিল তার সেই মাসির সাথে, বলেছিল কানে কানে একটা কথা বলবো। মাসি যখন কান পাততে গেলেন, জোর করে কামড় দিয়ে মাসির কানটা কেটে নিয়েছিল এবং বলেছিল, তুমি আমাকে শেখাওনি কেন যে এটা খারাপ এটা ভালো? আজকে তুমি ভালো খারাপ শেখাওনি বলেই আজকে আমার এই বিপদটা হয়েছে। তাই ভালো খারাপের জায়গাটা যদি আমরা সঠিকভাবে না বোঝাতে পারি, তাহলে সেই সন্তান কিন্তু সমাজের জন্য কতটা উপযোগী, কতটা উপকারে লাগবে সমাজের, সেটা কিন্তু ভেবে দেখা যাচ্ছে। তাহলে আমরা দু ধরনের আলোচনা করে ফেললাম। একটাতে সন্তান বড় হচ্ছে, বাবা মা যা বলছেন সেটাকে তাকে মেনে নিতে হচ্ছে। তারপরে তার একটা সময় গিয়ে সংঘাত শুরু হলো। বাবা মা যেটা বলছেন সেটা সঠিক তো নাও হতে পারে, তার কাছে সঠিক নাও হতে পারে, বাবা মার কাছে সঠিক হতে পারে, তার কাছে সঠিক নাও হতে পারে। তার কোনো যুক্তি নেই, সেই যুক্তির জন্য প্রশ্ন করতে পারবে না, কারণ এখানে বাবা মা যা বলবেন সেটাই মেনে নেওয়া পরিবারের আদর্শ, সেটাও তার কাছে বিপদের। তাহলে করবেটা কি? দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে বাবা মা যা বলছে, ছেলে যা চাইছে, সন্তান যা চাইছে সেটাকেই বাবা মা ছেড়ে দিচ্ছেন, দিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রেও কিন্তু সন্তান মানুষ হওয়া সঠিক হচ্ছে না, কারণ তার মধ্যে যৌক্তিকতা উন্নত হচ্ছে না। প্রথম জনের ক্ষেত্রে যৌক্তিকতার শুরুই করা যাচ্ছে না, দ্বিতীয় জনের ক্ষেত্রে যৌক্তিকতার উন্নতি আসছে না। এবারে আসছি আমরা তৃতীয় জন, যাকে আমরা বলছি ডেমোক্রেটিক প্যারেন্টিং। ডেমোক্রেটিক অনেকটাই অথরিটেটিভ প্যারেন্টিং বলা যেতে পারে, যে বলা যেতে পারে অনেকটা সামঞ্জস্য বিধানকারী, মানিয়ে নেওয়ার বাবা মা সামঞ্জস্য বিধান করছেন কোথায়? সমাজের জন্য প্রয়োজনীয় একটা সন্তান মানে সমাজের জন্য প্রয়োজনীয়, পরিবারের জন্য যেমন যতখানা প্রয়োজনীয় সেই জন্য সমাজ এবং দেশের জন্য প্রয়োজনীয়, দুটোর সঙ্গে সামঞ্জস্য বিধান করছেন। তারপরে তাদেরকে অনুমতি দিচ্ছেন পথ চলার। সেই সন্তান কিন্তু তার রেশনালিটি বা যৌক্তিকতা উন্নত হবে। এই যৌক্তিকতা উন্নতি হলেই তার কিন্তু পরপর যে সমস্ত কাজগুলো সে করবে সেই কাজগুলোতে সে সুখী জীবন এবং সমাজের জন্য একটা সুন্দর জীবনের জায়গা আসবে। এবারে আমরা যদি দেখি যে আরো কিছু উদাহরণ হিসেবে আমরা যদি দেখি যে একটা বাড়িতে বাবা মা খারাপ নয়, খুব একটা খারাপ নয়। আমরা যেরকম বলছি যে বাবা মা মেনে নেওয়া যায় না, বাবা মা অনেক বেশি অত্যাচার করেন, কিংবা বাবা মা সবকিছু সুযোগ দিয়ে দেন, অনেক কিছু আমরা বলে যাচ্ছি। এর মধ্যেও আবার কিছু বাবা মা আছেন যারা কিছু সুযোগ দেন, কিন্তু একটি বাচ্চা সে যখন বাবা মার সঙ্গে মিশে তার কিছু প্রশ্নের জায়গা থাকে, কারণ একটি বাচ্চা সে তো নতুন হোয়াইট পেপার, সাদা কাগজ। পরপর পরপর সে যত সমাজের সাথে মিশতে থাকবে, পরপর পরপর সমাজের কাছ থেকে সে অনেক কিছু সে শিখবে। এই শেখার পরে তার কাছে অনেক প্রশ্নের জায়গা তৈরি হয়। সেই প্রশ্নের উত্তর সবসময় সঠিক একজন মানুষ যদি না দিতে পারেন, তাহলে কিন্তু সে ভুল পথে পরিচালিত হয়। এবং সেই সঠিক মানুষটাই হচ্ছেন বাবা মা। কারণ বন্ধু বান্ধব সবাই যারা, তারা তো
বাবা মার মতন অতটা অভিজ্ঞতা নয়। আর বাইরের কোনো বাবা মা, বন্ধু বান্ধবের বাবা মা, তারা তো নিশ্চয়ই এইভাবে বলে দিতে পারবেন না কোনো একটা অন্যের সন্তানকে। তাহলে নিজের সন্তানকে বলার জন্য একমাত্র বাবা মাই হচ্ছেন সেই পথ, যেখান থেকে কিন্তু তার এফেক্টিভ জায়গাগুলো তৈরি হবে। এইবারে মজার জিনিস হচ্ছে, হ্যাঁ বাবা মা অনেক সুযোগ সুবিধা দেন, কিন্তু বাবা বা মা কিংবা বাড়ির আরো বড় বড় যারা আছেন, তারা ওই বাচ্চাটির কথা খুব একটা শোনার চেষ্টা করেন না। সে যখনই কোনো কিছু বলার চেষ্টা করে, আরে ভাই এমন একটা পোকার মতন সবসময় পেছনে পড়ে আছে, আমারও তো কোনো কাজকর্ম আছে নাকি, সারাদিন অফিসে গিয়ে আসলাম, এখন আমি একটু কোথায় নিজের জন্য সময় দেবো তা নয়, তুই এসে পোকার মতন জোকের মতন চেপে বসলি। এখানে আমাদের একটা খুব সুন্দর কথা বলা আছে, আ পেস্ট বদারিং হিজ ফাদার অল দ্য টাইম। বলল, বাবা বলছেন, হ্যাঁ একটা যেন পোকা সবসময় বাবাকে জড়িয়ে আছে। এই ধরনের যখন বলা হয় না, তখন বাচ্চাটা ভীষণ কষ্ট পায়। আসলে সেই বাচ্চাটা তো একটা সমাধান চাইছে, সেই সমাধানটা কার কাছে পাবে? বন্ধু বান্ধবরা তার অভিজ্ঞতা নেই, বাইরের কেউ বলছেন না, মাস্টার মশাইরা সহযোগিতা করছেন না। কারণ মাস্টার মশাইরা এই সহযোগিতাটা করতে গেলে মাস্টার মশাইদের সেই সময় নেই, কারণ এখনকার যে সিলেবাস, তাকে সেই ইঁদুর দৌড়ে তাকে বড় করে দিতে হবে, তাকে আইআইটি পেতে হবে, তাকে নিট পেতে হবে, তার অনেক বড় জায়গা আইজারে পেতে হবে, অনেক বড় জায়গা পেতে হবে, তার জন্য তার সিলেবাস শেষ করতে হবে। এই সমস্ত বলার মাস্টার মশাইয়ের সময় কোথায়? বাবা মায়ের সময় কোথায়? যদি বলেন সেই ছেলেটি যাবে কোথায়? সমস্যাটা এটাই, এই যে যাবে কোথায়। আমি বলছি আমি মাস্টার মশাই, আমি বলছি আমার সময় কোথায়, বাবা বলছেন সময় কোথায়, বাচ্চাটা যাবে কোথায়? খুব মুশকিল। এই ধরনের ক্ষেত্রে কিন্তু এগুলো কনফিউজিং হয়ে ওঠে। বাচ্চাটা কনফিউজিং, সে কি ডিসিশন নেবে, তার ভুল কোনটা ঠিক কোনটা, সে কি আদৌ ঠিক করছে নাকি ভুল করছে, তার ভুল আর ঠিকের মধ্যে যে বিস্তর ফারাক নাকি একই, সেটা সে বুঝে উঠতে পারছে না। এটা তার কাছে একটা বেশ কষ্টের, এবং সেখান থেকে কি সে কিন্তু একটা আনসার্টেনিটি, অনিশ্চয়তার জন্ম হয়। সেই অনিশ্চয়তার জন্ম থেকে সে কিন্তু আগামী দিনে একটা সঠিক মানুষ তৈরি হতে পারে না। সে যে কোনো একটা কাজ করতে যাওয়ার আগে একবার ভাবে, আমি কি ঠিক করছি নাকি আমি ভুল করছি। সুযোগ আসে আমাদের নানা বড় বড় ইনস্টিটিউশনে বাচ্চাদেরকে দেখার, চাইল্ড সাইকোলজি বোঝার জন্য, শিশু মনস্তত্ত্ব বোঝার জন্য, বিশেষত অ্যাডোলেসেন্স পিরিয়ডটা যারা জাস্ট কভার করছে, ইয়াং স্টেজে তারা ঢুকেছে এবং তারপর এই ধরুন যৌবনের প্রথম দিকে পৌঁছাচ্ছে, তাদের অনেকেরই ক্ষেত্রে যেমন সেক্স এডুকেশনের অভাব আছে। বাবা মা কিন্তু সেক্স এডুকেশন দেওয়ার জায়গাটাতে তারা পিছিয়ে থাকে। ভারী আমাদের যে জীবনশৈলীর জায়গায় তারা পিছিয়ে আছে। তার যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর কেউ দিচ্ছে না। এবারে আমাদের কাছে হাতের কাছে চলে আসছে ইন্টারনেট। সে সঠিক পথে না গিয়ে বিপদে যাচ্ছে, সেই বিপদটাকে ধরার আমাদের জায়গা নেই, কারণ আজকের পড়াশোনাতে ইন্টারনেটটা তার কাছে তুলে দিতে হয়েছে। সে কি করছে সেই ট্র্যাকটা করার মতন আমাদের কিছু কিছু ব্যবস্থা আছে বটে, কিন্তু সঠিক ট্র্যাক করা খুব মুশকিল আছে। হিস্ট্রি ডিলিট করে দিলে খুব তাকে বার করে নিয়ে আসা খুব একটা কঠিন জায়গা, এবং এখনকার বাচ্চাদের কাছে এটা একটা সাধারণ জিনিস। তাহলে সে সুপথে যাচ্ছে কি কুপথে যাচ্ছে সেইটা বোঝার জন্য আমাদের এই কনফিউজিং এর জায়গাটা, বা ঠিক সিদ্ধান্ত নেওয়ার জায়গাটাতে দোলাচল না করে তাকে সিদ্ধান্ত নেওয়ার জায়গা তৈরি করার জন্য, তার জন্য আমাদের প্যারেন্টিং এর বা বাবা মা হওয়ার পরে তাকে একটা সময়ের জায়গা দিতে হয়। এবারে আমরা কাকে তাহলে সঠিক বলবো, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, সেই বেঠিক আর সঠিককে নিয়ে আমাদের যদি দেখতে হয়, তাহলে সেক্ষেত্রে মডেল প্যারেন্ট বলতে কি বোঝায়, মডেল প্যারেন্ট কেমন হবে, বা কোন কোন বাবা মাকে ধরে একটা সন্তান এগোবে, বাবা মা কেমন হওয়া উচিত, সন্তান তাহলে সঠিক হবে, সেই বাবা মাকে আমরা রোল মডেল বা মডেল প্যারেন্ট হিসেবে ব্যবহার করতে পারি। কিভাবে না, যখন আমরা দেখব যে তার সোশিও ইমোশনাল বা সামাজিক যে আবেগ, সামাজিক আবেগের সঙ্গে তার কগনিটিভ বিহেভিয়ার বা বোধ এবং ব্যবহারিক জায়গাগুলো তার সব ঠিকঠাক থাকবে, এবং এমন একজন বাবা মা যাকে এই এই সামাজিক ব্যবহারের জায়গায় এবং যে সামাজিক বোধ তৈরির জায়গায় যে ব্যবহারগুলো দেখতে পাবে বাবা মার, সেটা সঠিক হবে, এবং প্রত্যেকটি বাচ্চাই তার কাছে প্রথম দিকে থাকে বাবা মা রোল মডেল। একটা নির্দিষ্ট বয়সের পরে আমরা যদি এগুলো পেঁয়াজের কনসেপ্টে দেখি,
বা ভাইগোটস্কির কনসেপ্টে দেখি, তাহলে দেখবো একটা বাচ্চা নির্দিষ্ট সময় পর্যন্ত বাবা মাকে ফলো করে যায়। এবং আমরা রিসেন্ট স্টাডিগুলোতে দেখতে পাচ্ছি 2.5 বছর বয়স পর্যন্ত একটি বাচ্চা প্রায় 3টে ভাষা অনর্গল শিখে যেতে পারে, তার ভোকাবুলারি তৈরি করতে পারে। এবং একটা বাড়িতে যদি দেখা যায় হিন্দি, বাংলা এবং ইংরেজি কিংবা তার মাতৃভাষা কোনো একটা ভারতবর্ষের অন্য যে কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, রিজিওনাল আঞ্চলিক ভাষা এবং তার সঙ্গে হিন্দি এবং ইংরেজি কথাবার্তা চলছে কিংবা টিভি দেখা হচ্ছে, বাচ্চাগুলো কিন্তু অ্যাকসেপ্ট করে নিতে পারে এবং তাদের ভোকাবুলারি তৈরি হয়। এইবারে সেই বাচ্চা যখন কিনা কমিউনিকেট করার সময় সে তার বাবা মা যদি এইভাবে 3টে ভাষাতে কথা বলতে থাকেন, নাও হতে পারে তার রিজিওনাল ভাষাতে কথা বলছেন, সেটাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু বাবা মার আচরণগুলো হবে সঠিক। যে প্রতিটি সন্তান তার বাবা মাকে যখন সে রোল মডেল হিসেবে দেখে, একটা অ্যাগ্রেসিভ বাবা মা নিজেদের মধ্যে কনফ্লিক্ট করছেন, নিজেদের মধ্যে নানাভাবে লড়াই করছেন, সেই বাবা মাকে দেখে সন্তান যখন বড় হয়, তখন সেই সন্তানের মধ্যে তৈরি হয় নানা প্রশ্ন, নানা জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসা প্রশ্নের উত্তর হয় না। আবার একটা বাবা মা হাসি খুশি, অনেক কষ্ট আছে, সেই কষ্টকে চেপে রাখছেন, অনেক সময় কষ্ট বাচ্চার কাছে প্রকাশও হয়ে যাচ্ছে, কিন্তু তারা হাসি মুখে এগুলোকে মেনে নিচ্ছেন। তাহলে রোল মডেল কাকে নেবে? বাবা মাকে রোল মডেল সেই বাচ্চাও নিচ্ছে যে বাচ্চার বাবা মা অ্যাগ্রেসিভ, প্রচুর ধন সম্পদ সবকিছু আছে, কিন্তু বাবা মার মধ্যে সম্পর্ক ভালো নেই, পরিবারের মধ্যে সম্পর্ক ভালো নেই, সেটাকে সে রোল মডেল হিসেবে দেখছে সেই সন্তান। আবার এই বাড়িতে যেখানে হাসি খুশি বাবা মা, তাদের কিন্তু হয়তো আর্থসামাজিক অবস্থা, আর্থিক পরিস্থিতি তত ভালো নয়, কিন্তু তারা হাসি খুশি সবকিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন, রোল মডেল হিসেবে এই বাবা মাকেও দেখ। আবার একটা বাবা মা, যে বাবা মা সবকিছু সুযোগ দিয়ে দিচ্ছেন, দেখবে। তাহলে রোল মডেল আমরা কোনটাকে ধরবো? রোল মডেল সমাজের জন্য উপকারী যে বাবা মা, একটা প্রকৃত সন্তান সমাজের উপকারী সুনাগরিক তৈরি করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে তার পছন্দের পড়াশোনা, ডিজায়ার অ্যাক্টিভিটিস গুলো সঠিকভাবে পরিচালনা করতে পারবে। তখন তার যে ইফেক্টিভ গোলস গুলো থাকবে, সেই যে তার সাইকোমোটর রিয়াকশন, সাইকোলজিক্যাল বা সোশ্যাল, সামাজিক, মনস্তাত্ত্বিক এবং তার সঙ্গে সমাজ মনস্তত্ত্বের সাথে সাথে তার মনস্তত্ত্ব এবং ব্যবহারের জায়গাগুলোকে মিলিয়ে নিতে পারবে, সেটাই হবে তার কাছে রোল মডেল। এবং আরো একটা জায়গা হচ্ছে, আমরা বাচ্চাদের ক্ষেত্রে দেখে থাকি, বাচ্চারা যখন বাবা মার কাছে বাচ্চারা যখন বড় হন, অমুকের বাচ্চা ভালো, দেখ তোর থেকে কত ভালো রেজাল্ট করেছে। দিস ইজ ভেরি ব্যাড। এটা খুব খারাপ জিনিস। কখনো কম্পেয়ার করা যায় না। একটা বাচ্চা আরেকটা বাচ্চা থেকে সম্পূর্ণ ভিন্ন। কম্পেয়ার বা তুলনা করা যায় না। তুলনা করা একটি বাচ্চার ক্ষেত্রে তাকে অনেক বেশি তার মননে আঘাত করে, তার চিন্তায় আঘাত করে, তার বড় হওয়ার ক্ষেত্রে আঘাত করে। যদি সত্যি ধনাত্মক গতি তার নিতে হয়, তার যদি প্রকৃতপক্ষে সঠিক পথে চলতে হয়, তাহলে কম্পেয়ার করা বা তুলনামূলক জায়গাতে নয়। ও যেটা করছে সেটা কতটা সঠিক হয়েছে সেটারই বিশ্লেষণ করার দরকার, সেটাই করা উচিত। কখনো অমুকের ছেলে ভালো বা তোর অমুক বন্ধু ভালো, তোমার অমুক বন্ধু ভালো, সে ম্যাথমেটিক্সে 100 পেয়েছে, তুমি কেন 88 পেলে, এই প্রশ্নগুলোর জায়গা নয়। তুমি খুব সুন্দর করেছো, 88 তো কম নাম্বার নয়, ভীষণ ভালো নাম্বার। সে হয়তো 99 পেয়েছে, কি আছে, সে ভালো করেছে, তুমিও একদিন চেষ্টা করবে, তুমিও 99 পৌঁছে যাবে। তোমারও চেষ্টার ত্রুটি কোথাও ছিল, সেই ত্রুটিটাকে আমরা খুঁজে বার করবো। এইটা দেখার যে জায়গাটা তৈরি হবে, সেটাই কিন্তু আসল রোল মডেলের জায়গা তৈরি হবে। তার মানে ডিসিশন মেকিং বা চিন্তার যে জায়গাগুলোকে যে স্থির করবে, সেই স্থির করার জায়গাটাকে যতটা ধনাত্মক করা যাবে, ততই কিন্তু বাচ্চার জন্য উপযুক্ত হয়ে উঠবে। তারপরের পাঠে আমরা চলে আসবো যে কমিউনিটি কন্টেক্ট, মানে এতক্ষণ ধরে আমরা পরিবারকে নিয়ে আলোচনা করলাম। পরিবারের দিকগুলো আমাদের কাছে হয়তো আশা করি ক্লিয়ার করা গেছে, অনেকটা পরিষ্কার করা গেছে যে আমরা কোন ধরনের বাবা মাকে, আমাদের সন্তানকে বড় করার জন্য কোন ধরনের বাবা মাকে আমাদের জন্য, আমাদের সন্তানকে বড় করার জন্য কোন ধরনের বাবা মাকে রোল মডেল হিসেবে ব্যবহার করার চেষ্টা করব। এবং প্যারেন্টিং এর ক্ষেত্রে বা বাবা মা হওয়ার ক্ষেত্রে সত্যি কোন ধরনের বাবা মা হওয়া উচিত, এটা কিন্তু সত্যি প্রশ্নের। বাবা মা যত ভালো হবেন, যত সমাজ উপযোগী বাবা মা, তত সন্তান ভালো। এবং এই প্রসঙ্গে আমাদের
বহু পূর্বের মুনি ঋষিরা থেকে আরম্ভ করে সমস্ত বিজ্ঞ মানুষেরা কিন্তু বলে গেছেন, বাবা মাকে ভালো হতে হবে, পরিবারকে ভালো হতে হবে, তবেই একটি সুন্দর সন্তান জন্ম নিতে পারবে। এবং বিবেকানন্দ তো বলেইছিলেন, মায়েরা যদি না শিক্ষিত হন তাহলে সন্তান শিক্ষিত হওয়া খুব মুশকিল। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকেই সংবিধানে মেয়েদেরকে নানাভাবে এম্পাওয়ারমেন্ট বা তাদের সশক্তিকরণের জন্য নানা চেষ্টা করা হচ্ছে। এবং যত আমরা নারীদেরকে সামনে নিয়ে এগিয়ে আসতে পারছি, পরিবার তত অনেক বেশি শিক্ষিত পরিবার আমরা উপহার দিতে পারছি। কাজেই মেয়েদেরকে শিক্ষিত করে তোলা সেটাও একটা কিন্তু বড় দিক এখানে পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। কারণ মা যদি সঠিক শিক্ষায় শিক্ষিত হন, বাবা যদি সঠিক শিক্ষায় শিক্ষিত থাকেন, সন্তান সঠিক শিক্ষায় শিক্ষিত হবে। এটাই রোল মডেল, এটাই আসল জায়গা। এবারে আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় পার্ট। যে দ্বিতীয় পার্টের যে অংশে আমরা দেখব, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত জায়গা, আমরা দেখব কমিউনিটি কনটেক্সট এন্ড হোম এনভায়রনমেন্ট। কমিউনিটি কনটেক্সট, এই কমিউনিটি বলতে আমরা কি বুঝি? কমিউনিটি বলতে আমরা যদি দেখতে চাই, এখানে অনেক রকম ব্যাখ্যা অনেকে বলবেন। কমিউনিটির আসল যদি আমরা ডেফিনেশনের জায়গায় যাই, সহজ সংজ্ঞা হলো, আমি যে পরিবেশে বড় হচ্ছি, আমার বাড়ির বাইরে যাদের সাথে বড় হচ্ছি, এই যাদের সাথে বড় হচ্ছি, এই তারাই হচ্ছেন আমার কমিউনিটি। সেই যাদের সাথে বড় হওয়ার সঙ্গে সঙ্গে স্কুল থেকে আরম্ভ করে, স্কুল, তার কলেজ, একেবারে কিন্ডারগার্টেন থেকে তার চাকরি পাওয়ার জায়গা, কর্মস্থল, এটা পুরোটাই হচ্ছে তার একটা কমিউনিটি কনসেপ্টের জায়গা, তার একটা কমিউনিটি। এবং ঠিক বাড়ি যেমন একটা পরিবেশ থাকে, ঠিক সেইভাবে পরিবেশেরও একটা পরিবেশ পরিস্থিতিরও একটা পরিবেশ থাকে। যে মানুষগুলোর সাথে বড় হচ্ছি আমি, তার যে পরিবেশ পরিস্থিতি, সেটা যদি সঠিকভাবে, ধরুন আমি এমন একটা জায়গায় একটি সন্তান বড় হচ্ছে যেখানে প্রতিদিন বোমাবাজি হয়, প্রতিদিন কোনো না কোনো মানুষের উপরে কোনো না কোনো মানুষ অত্যাচার করে যাচ্ছেন, সেই জায়গায় সে যদি একটি সন্তান যদি বড় হতে থাকে, তার বাবা মা হাজার চেষ্টা করলেও সেই সন্তানকে সঠিক পথে পরিচালিত করা খুব মুশকিল হয়ে ওঠে। কারণ বাবা মার সঙ্গে যতটা সময় থাকে, স্কুলে যতটা সময় থাকে, তাকে আশেপাশের ছেলে মেয়েদের সঙ্গে সময় কাটাতে হয়। এই ক্ষেত্রে কি করেন বাবা মারা? তারা তাদের বাড়ির মধ্যে বাচ্চাকে জাস্ট কোন রকম ভাবে স্কুলটা করে এসে সে বাড়ির মধ্যে ঢুকে যায়। এর ফলে কি হয়? তার যে মননের গঠন, সেই মননের গঠনের উপরে অনেক রকমের আঘাত আসে। আমরা এখানে দেখতে পাবো যে আমাদের ফিজিক্যাল, সাইকোসোশ্যাল এবং কালচারাল এনভায়রনমেন্ট। ফিজিক্যাল কি? একটা এনভায়রনমেন্ট বা একটা পরিবেশ, তার অনেকগুলো বিষয়কে নিয়ে তার একটা পরিবেশ তৈরি হয়। সেই অনেকগুলো বিষয়ের মধ্যে কি থাকে? ট্র্যাডিশন থাকে, কাস্টমস থাকে, নর্মস, রিলেশনশিপস, তার মানে একটা ঐতিহ্য, নিয়ম কানুন, তার সম্পর্ক, এগুলো সব পরপর করে সাজানো থাকে একটা সমাজে। একটা সমাজে সংস্কৃতি, আমরা এখানে কিন্তু দেখব যে এখানে চলে আসছে সংস্কৃতির জায়গা। সংস্কৃতি হয়তো আমরা একটু পরের দিকে এসে পাবো, কিন্তু সংস্কৃতির জায়গায় চলে আসছে। যখনই পারিবারিক সংস্কৃতির থেকে বেরোবো, তখন সামাজিক সংস্কৃতির জায়গা আসবে। সংস্কৃতি শুধুমাত্র কিছু জিনিসপত্র দিয়ে নয়, সংস্কৃতির দুটো ভাগ থাকে। একটা হচ্ছে মেটেরিয়াল কালচার বা বস্তুতান্ত্রিক সংস্কৃতি, আর একটা নন মেটেরিয়াল কালচার বা অবস্তুতান্ত্রিক সংস্কৃতি। এই অবস্তুতান্ত্রিক সংস্কৃতির মধ্যে ওই যে আমি শুরুতে বলেছিলাম না, না না না, এই নায়ের মধ্যে কোনটা নরম না, কোনটা শক্ত না, সেখান থেকেই কিন্তু আমাদের সংস্কৃতির জায়গাগুলো তৈরি হতে থাকে। ওটার সঙ্গে কোনো জিনিসপত্র জড়িত নয়, ওখানে জড়িয়ে আছে আমাদের ব্যবহার, আমাদের সমাজকে দেখে অভিজ্ঞতা, তার ব্যবহার। আমরা সেই জায়গা থেকে দেখার চেষ্টা করব আমাদের ঐতিহ্য, আমাদের নিয়ম কানুন, রীতিনীতি, আমাদের সম্পর্ক, আমাদের একটা মানুষের সঙ্গে একটা সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, বাবা মার সম্পর্ক, বাবা মার সাথে সন্তানের সম্পর্ক, সন্তানের সঙ্গে সন্তানের সম্পর্ক, আশপাশের মানুষের সম্পর্ক, এই যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ যেটাকে বলা হয়, সেই রিলেশনশিপ বা সেই সম্পর্ক, এবং তার সঙ্গে একটা বাচ্চা বড় হয়ে উঠছে যে পরিবেশে, সেটাও কিন্তু একটা দারুণভাবে কাজ করে। এখানেও আমরা একটা কেস স্টাডি দিয়ে শুরু করতে পারি, একটা পারিবারিক গল্প দিয়ে শুরু করতে পারি। এখানে বলা হয়েছে অরুণ আর অনু এরা একটা পরিবারে বাস করত, যেখানে তাদের দাদু আছেন এবং বেশ বড়সড় বাড়ি, সামনে উঠোন আছে, খেলার মাঠের মতন জায়গা আছে, সেখানে তারা খেলে বেড়াতো। তারপর বাবা একটা চাকরি করতেন, বাবা প্রতিদিন সকালে বেরিয়ে গিয়ে সন্ধ্যায় ফিরতেন, বাবা মা সন্তানদের সঙ্গে খেলাধুলো করতেন।
এইসব সুন্দরভাবে দিন কাটছিল, খুব সুন্দর হাসি খুশি একটা দারুণ পরিবেশ, পাড়ার সবার সঙ্গে দারুণ মেলামেশা। হঠাৎ করে বাবা ট্রান্সফার হয়ে বড় কোনো শহরে চলে গেলেন, ধরে নিন মুম্বাই চলে গেলেন। সেখানে গিয়ে বাবা মাকে থাকতে হচ্ছে একটা 2 কামরার ঘরে। বাবা ফিরে এসে রান্নায় মাকে সাহায্য করছেন, এখানে রান্নায় মাকে একটুও সাহায্য করতেন না, অথচ ওখানে রান্নায় মাকে সাহায্য করছেন, বিভিন্ন কাজে মা বাবাকে সাহায্য করছেন, বাবা মাকে সাহায্য করছেন। সেই যে পরিবেশ, এখানে মাঠের মধ্যে বড় হওয়া, মাঠ, বড় বাড়ি, এর মধ্যে বড় হওয়া, আবার ওখানে গিয়ে একটা ছোট বাড়ি, কিন্তু বাবা মার নিজেদের পরিবেশ সুন্দর। এই জায়গাতেও কিন্তু সে দেখতে শিখলো আজকের দিনে যেমন ভাবে একটা গ্রামের বুকে বড় হওয়া যায়, আবার শহরের বুকেও এরকম পারস্পরিক সাহচর্যের দরকার পড়ে, তবেই আমরা বড় হতে পারি। তার মানে কি, রোল মডেল আমরা যে একটু আগে দেখছিলাম, রোল মডেলের আমি বললাম না যে কোনো পরিবার ইউনিক হতে পারে না, কোনো পরিবারকে ধরে কখনো মডেল করা যায় না, সেটাই শেষ হয় না। তারপরে আমাদের পরপর আরো অনেকগুলো দিক এসে ওঠে, সেই দিকগুলোকে আমাদের দেখতে হবে। এবং তারপরেই আমাদের চলে আসছে যে পার্টগুলো, সেটা হচ্ছে গ্রাম এবং শহরের যে সম্পর্ক। গ্রাম আর শহর, আমরা অনেক সময় বলে থাকি গ্রামের ছেলেরা ইন্টেলিজেন্ট হয় না, শহরের ছেলেরা ইন্টেলিজেন্ট হয়। হ্যাঁ, এটা ঘটনা যে গ্রাম আর শহর আমরা সবসময় তুলনামূলক করে থাকি, কিন্তু গ্রাম শহরের মধ্যে অনেকগুলো পার্থক্য থেকে যায়, এটা যেমন ঠিক, সেরকম গ্রামের ছেলেরা আবার অনেক কিছু বিষয়ে দক্ষ হয়ে ওঠে, যে দক্ষতা তার কিন্তু শহরের ছেলের থেকে অনেক বেশি বিষয়ে অনেক জায়গায় এগিয়ে দেয়। আমি এখানে একটা কেস স্টাডি বলতে পারি। রিসেন্ট একটা আইআইটি ভিজিট করেছিলাম সাইকোসোশ্যাল কগনিশন দেখার জন্য। সেখানে বেশ কিছু গ্রামের ছেলে যারা আইআইটিতে পড়তে গেছে, আবার কিছু শহরের ছেলে যারা আইআইটিতে পড়তে গেছেন। শহরের ছেলেরা 4 হুইল ড্রাইভ করতে পারে, কিন্তু ওখানে 4 হুইল অ্যালাউ করা হয় না। কিন্তু গ্রামের ছেলে সাঁতার কাটতে পারে, গাছে উঠতে পারে, ছুটে বেড়াতে পারে, খেলতে পারে, শহরের ছেলে সেটা পাচ্ছে না। তাহলে আমরা ইন্টেলিজেন্ট, বা এখানে যে গ্রাম এগিয়ে আছে শহর পিছিয়ে আছে, বা শহর এগিয়ে আছে গ্রাম পিছিয়ে আছে, ব্যাপারটা এরকম জায়গায় দাঁড়ায় না। আমরা আরো অনেক কিছু জায়গা এখানে দেখতে পাই যেখান থেকে একটি ছেলের কিন্তু মনস্তত্ত্ব জায়গাগুলো তৈরি হয়। তার মানে এখানে তৈরি হয়ে যায়। হ্যাঁ, আমরা আজকের পড়া এখানে শেষ করব। গ্রাম শহর যেমন দেখলাম, সেরকম সামাজিক মনস্তত্ত্বের একটা জায়গা আমরা দেখব, যে সোসাইটি কিভাবে মানুষকে তৈরি করে। আগামী ক্লাসে আমরা এই জিনিসগুলোকে নিয়ে আরেকটু আলোচনা করে নেব। তাহলে আমাদের আজকের যে পড়ায়, এই পড়ায় আমরা কি দেখলাম, একটা সঠিক প্যারেন্টিং কি হওয়া উচিত, বা বাবা মা কেমন ধরনের রোল মডেল হওয়া উচিত, কেমন করে সমাজে বড় হতে পারে একটি সন্তান, এবং সে সমাজের জন্য কতখানা উপযোগী হয়ে উঠতে পারে, এটাই আমাদের দেখার। অনেক ধন্যবাদ। সুন্দরভাবে এটাকে নেবেন আপনারা, এবং আমি আশা রাখি আপনাদের মনের মধ্যে কিছু পরিবর্তন আনা সম্ভব হবে। নমস্কার, ভালো থাকবেন।